আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বিগত দুটি সরকার হামের টিকার সঠিক সময় না দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের চেষ্টায় হাম পরিস্থিতির অবনতি কিছুটা রোধ করা গেছে বলে জানান তিনি। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ, হেলথ কার্ড ও জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আধুনিক সেবা নিশ্চিতে গ্রাম ও শহরের বৈষম্য দূর করা হবে বলেও জানান সরকার প্রধান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্ট। কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপজেলা পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে এই সম্মেলন। আজকের এই সম্মেলন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ইতিহাসে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। স্বাস্থ্যসেবার বিভিন্ন ইনোভেশন ও ল্যাবরেটরি পরীক্ষা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি সরকার। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেয়া পরিকল্পনা চিকিৎসকদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে। শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। হামের টিকা ঠিকমতো না দেওয়ায় আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। সুস্থ জাতি গড়ার যে স্বপ্ন সরকার দেখছে তা বাস্তবায়নে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই যদি একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে, কেন হবে না, অবশ্যই হতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। দেশে বাড়ছে হামের সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 36 শিশুকে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালে মোট 117 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। একদিনে নতুন করে আরও 32 জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বাড়ছে উদ্বেগ। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 33 জন। মাগুরায় শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছে বড়রাও। জেলা সদর হাসপাতালে গায়ে জ্বর, বমি এবং র্যাশ নিয়ে ভর্তি হয়েছে একজন। এদিকে লক্ষ্মীপুরে আগামী 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ফরিদপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা তারেক রহমান ফিরিয়ে এনেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, যা এক অনন্য অর্জন। অভিযোগ করেন, উন্নয়নের পথে সরকারকে সহযোগিতা না করে গুজব ও অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথে হাঁটছে বিরোধী দল। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শামীম চৌধুরীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বিল্লাল হোসেন। বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন। শুরুতেই বিএনপি সরকারের 2 মাসে 60 দিনের উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাঝে প্রাধান্য পাচ্ছে চিনিকল,
রেশম ও পাট শিল্প। চাঁদাবাজি বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে মাহাদি আমিন বলেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। সরকার ইতিবাচক পদক্ষেপ সহযোগিতা না করায় বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধক। সামগ্রিক উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে জুলাই সনদ বাস্তবায়নে সরকার অবস্থান তুলে ধরেন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এসব অধ্যাদেশের সঙ্গে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সরকারি হাসপাতালগুলোতে কাগজে কলমে আইসিইউ সুবিধা থাকলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে তা কার্যকর নয়, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রয়োজনীয় আইসিইউ সুবিধার অভাবে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও জানান, হাসপাতালে MRI ও সিটি স্ক্যান মেশিনের অভাব থাকায় শিশুদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে শিক্ষা ও চিকিৎসা এই দুটি খাতই সবচেয়ে বেশি অবহেলিত, যা জনগণের মৌলিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে আমের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নাই। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবের জন্য সেটা প্রতিফলিত হবে। দেশজুড়ে বাড়ছে তেল সংকট, সেই সাথে বাড়ছে ভোগান্তি। গ্রাহকরা বলছেন, সরকার তেল সংকট নেই দাবি করলেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশন পরিদর্শন করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তেল সংকট নিয়ে সরকার লুকোচুরি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে তেলের সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল সংকট যেন ভয়াবহ আকার ধারণ করছে। কাঠ ফাটা রোদ আর অসহ্য গরম সহ্য করে ঘন্টা পর ঘন্টা অপেক্ষায় থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। রাজধানীর প্রতিটি তেলের পাম্পে একই চিত্র। দিন এবং রাতের অর্ধেকটা সময় কেটে গেলেও সিরিয়াল যেন শেষ হয় না। রাত 1:30টায় আপনার সিরিয়াল ধরছি, এখন তেল পাইতেছি। ভোগান্তি মানে দেখতেছেন তো, না খাওয়ালে কোনো খাবার পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। এটার ভাই বলার কিছু নাই, আমাদের বলার মতো ভাষা নেই এখানে আর। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই ও পর্যাপ্ত মজুদের দাবির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে গ্রাহকরা বলছেন, এমন ভোগান্তি তাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। কিন্তু সরকার যেটা বলে আর পাম্পের যা অবস্থা, তা মিল পাই না। একদিন যাই শুধু তেল নিতেই, আর একদিন যা হচ্ছে ভাড়া মারতে। 15 দিন তেলের পিছনে শ্রম দিচ্ছি আর 15 দিন রাস্তায় শ্রম দিচ্ছি। এদিকে শনিবার দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকায় ফিলিং স্টেশন পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, তেল সংকট নিয়ে সরকার লুকোচুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? এছাড়া চাঁদাবাজি ও তেল সংকটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে জামায়াত আমির আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা, সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজির রেটও বাড়াই দিচ্ছে। এই দুইটার ভার এসে সাধারণ জনগণের গাড়ে পড়তেছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।
এদিকে কোটাভিত্তিক সরবরাহের কারণে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে মানিকগঞ্জে। দূরপাল্লার কোনো না কোনো পরিবহন বন্ধ থাকছে ঝালকাঠিতে। সীমিত সংখ্যক পাম্পে তেল দেওয়ায় ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পাবনার ঈশ্বরদীর পাম্প কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনাজপুরের হিলির অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য। এদিকে ১,৪০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল ও একটি ভাউচার গাড়ি সহ নোয়াখালীতে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। আমি আসছি রাত 2টায়, এখনো আমার সিরিয়াল প্রায় 200 গাড়ির পিছনে। তো এখন যদি লাগে আমাদের 10 ব্যারেল পাই, আমরা 3 ব্যারেল পাবো কি পাবো না সেটা বলতে পারতেছি না। প্রায় 2-1 দিন পর দিলে তেলটা দিলে ভালো হতো আর কি। বর্তমান সংকট মোকাবেলায় করের হার কমানো, জ্বালানি খাতের সংস্কার সহ ভবিষ্যতের জন্য বহুমাত্রিক জ্বালানি নীতি গ্রহণ করতে হবে বলে মত সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের। বলেন, নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অর্থনৈতিক সুরক্ষায় বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদে এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ছায়া সংসদের সরকারি দল হিসেবে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। পরে বিজয়ী হিসেবে সরকারি দলকে পুরস্কার প্রদান করা হয়। বাজেট যাতে ঘোষণা করা হয় সেদিকে কিন্তু সরকারকে মনে করতে হবে, যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী, কৃষিজীবী মানুষের উপর কোনো চাপ না পড়ে। গরিবের ট্যাক্সের টাকা দিয়ে যেন বড় লোকেরা ভর্তুকি না পায় জ্বালানির ক্ষেত্রে, এইটা নিশ্চিত করতে হবে। আমরা যে আমদানি করব, আমরা যেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে, সবচেয়ে উপযুক্ত স্থান থেকে আমরা সবচেয়ে মানসম্পন্ন জ্বালানি যেন আমদানি করতে পারি। অন্য কোনো ভূ রাজনৈতিক বিষয় যেন এটা আমাদের উপরে কোনো ধরনের এইখানে আমাদের সীমাবদ্ধতা আরোপ না করে। মুদ্রা তহবিল IMF এর দেওয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী 15 দিনের মধ্যে বিষয়গুলোর সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের IMF সদর দফতরে শুক্রবার দুটি টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী। এটা কোনো একদিনের সিদ্ধান্ত না, 1 ঘন্টার সিদ্ধান্ত না, এটা চলতেই থাকবে আলোচনা। 15 দিন পরও আবার আলোচনা চলবে, তারপরেও চলবে। এইসব হচ্ছে দিস ইজ অল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাকবে এবং যত যেতে থাকবে আমরা এর মধ্যে সমাধান হবে, এর মধ্যে আমাদের কাজও চলতে থাকবে। সবাই মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ নতুন সরকারকে তারা সমর্থন দিচ্ছে, নতুন সরকারের যে ম্যানিফেস্টো সেটার প্রতি তারা অ্যালাইন হয়েছে। সীমান্ত সমস্যা কমিয়ে পারস্পরিক আস্থা বাড়ানো গেলে সার্ক হবে বিশ্বের অন্যতম বাণিজ্য সংগঠন। ইসলামাবাদে আয়োজিত সার্ক চেম্বার সম্মেলনে এই মন্তব্য করেন সার্কের বর্তমান সভাপতি জসিমউদ্দিন সহ অন্য ব্যবসায়ীরা। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় $3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। সেখানে সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য মাত্র $25 থেকে $40 বিলিয়ন। ইসলামাবাদ থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের অন্যতম জনবহুল অধ্যুষিত এলাকা দক্ষিণ এশিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানের ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত হয় সার্ক চেম্বার। ইসলামাবাদে আয়োজিত সার্ক চেম্বার অনুষ্ঠানে দেশগুলোর বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন বক্তারা। তবে উচ্চ শুল্ক, সীমান্ত জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতা কমলে 8 দেশের পারস্পরিক বাণিজ্য অনেক বাড়বে বলে মনে করেন সার্ক চেম্বারের সভাপতি। বিজনেস টু বিজনেস আমরা এগিয়ে যেতে পারি। যে আমি মনে করি যে অনেক পটেনশিয়ালিটি আছে আমাদের রিজনে, যেমন আমরা নেপালের এনার্জি ইউজ করতে পারি, আমরা ভুটানের এনার্জি ইউজ করতে পারি, আবার পাকিস্তান থেকে আমরা অনেক ফুড আইটেম নিতে পারি। আমাদের বাংলাদেশ থেকে অনেক ধরনের অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি, ইন্ডিয়াতে পাঠাতে পারি। ইন্ডিয়াতে অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা নিতে পারি। তোমার যে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও চাচ্ছে সার্কটাকে স্ট্রেনথেন করার জন্য। আমি মনে করি যে দিস ইজ দ্য টাইম আমরা আবার এটা সার্কটাকে আবার
স্ট্রেনথেন করি এবং আমরা এর উপকারিতাটা আমরা গ্রহণ করি। ইউরোপীয় ইউনিয়নের মতো বাণিজ্যিক সহযোগিতা গড়ে তুলতে পারলে এই অঞ্চল বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ব্লক হবে বলে আশা করেন বিভিন্ন দেশ থেকে সম্মেলনে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা। তৌহিদুর রহমান, ইসলামাবাদ, পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার কার্যক্রম চলছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম জানাবেন, দ্বিতীয় দিনে সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকারের সর্বশেষ কী অবস্থা? ফারিয়া, আজকে দ্বিতীয় দিনের মতো এই বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত নারী আসনে তাদের সাক্ষাৎকার চলছে। 4টা নাগাদ সাক্ষাৎকার শুরু হয়েছে, কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক 3:46 বিএনপির এই চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এর পরপরই কিন্তু সাক্ষাৎকার গ্রহণ শুরু হয় এবং এক এক করে আমরা যতটা জানতে পেরেছি যারা মনোনয়ন প্রত্যাশী তারা নির্ধারিত সময়ের আগেই এখানে আসেন এবং এই বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। আরও একটি তথ্য, মোট প্রায় 900 ফর্ম জমা পড়েছে মনোনয়ন প্রত্যাশীদের। গতকালকে আমরা জেনেছি প্রায় 400 যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আজকে 500 মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। আজকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং কুমিল্লায় 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার বোর্ডের প্রধান হিসেবে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এর পাশাপাশি রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এর সঙ্গে সঙ্গে মনোনয়ন বোর্ডে যারা আছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে দেখা যাচ্ছে যে খুব জমজমাটভাবেই এই সাক্ষাৎকার পর্ব চলছে, কারণ এই সাক্ষাৎকার পরই নির্ধারণ হবে আসলে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন এবং আগামী 30 এপ্রিল পর আগামী 12 মে যে ভোট হবে সেই ভোটে কারা অংশগ্রহণ করতে পারছেন। এ কারণেই এই জায়গাটা একটু জমজমাট মনে হচ্ছে। এখানে আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, মোট 36টি আসনের বিপরীতে প্রায় 900 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম এখানে জমা দিয়েছেন এবং প্রত্যেকটি আসনের বিপরীতে কিন্তু প্রায় 25 জন করে প্রার্থী আছেন। মোট প্রার্থী যারা মনোনয়ন তুলেছিলেন নয়াপল্টন থেকে প্রায় 1300 জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, কিন্তু 900 ফর্ম জমা পড়েছে। সাক্ষাৎকার গ্রহণ চলছে এবং সাক্ষাৎকার গ্রহণ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকার গ্রহণ চলবে এবং হয়তোবা এর পরে সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ডে যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ একজন এসে হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে হচ্ছে এখানকার সর্বশেষ যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল গুলশানের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের নেওয়া টেলিকম নীতিমালার ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা চরম বিপদে পড়বে বলে আশঙ্কা করেছেন খাত সংশ্লিষ্টরা। এতে অসংখ্য উদ্যোক্তা ঝরে পড়বে বলে মন্তব্য করেন তারা। নীতিমালাকে সংশোধন করে বিনিয়োগ বান্ধব করবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2008 সালে দেশে ইন্টারনেট ব্যবহার হতো মাত্র 10 জিবিপিএস, আর 2025 সালে এসে এই পরিমাণ 7600 জিবিপিএস। ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এখন দেশের ইউনিয়ন পর্যায়েও ছড়িয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিকম খাতে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখার ঘোষণা দিয়েছিলেন। সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের রক্ষার দাবি জানিয়েছিলেন। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের পিছিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন খাত সংশ্লিষ্টরা। নীতিমালায় অতি গুরুত্বপূর্ণ বিষয়টিতে বিদেশিদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। কোন একটা ডিভিশন আইএসপি লাইসেন্সি সে হয়তো 3টা কিংবা 4টা ডিস্ট্রিক্টে সার্ভিসটা দিচ্ছে। ডিভিশন আইএসপিটা যদি বন্ধ হয়ে যায় তাকে ডাউনগ্রেডেশন করে ডিস্ট্রিক্টে চলে আসতে হচ্ছে। তখন কিন্তু নীতিমালা অনুযায়ী উনি একটা ডেজিগনেটেড ডিস্ট্রিক্টে সার্ভিসটা প্রদান করতে পারবে।
তাহলে বাকি 2টা কিংবা 3টা ডিস্ট্রিক্টে যেই নেটওয়ার্কটা অলরেডি ডিপ্লয় হয়ে গেছে কিংবা যেই গ্রাহকগুলোকে ওনারা সার্ভিস প্রদান করে আসছে সেই গ্রাহকগুলির কি হবে কিংবা সেই 3টা ডিস্ট্রিক্টের ইনভেস্টমেন্টটা কি হবে। তারা বলছেন বিদেশি উদ্যোক্তারা বিভিন্ন স্তরের লাইসেন্স দিতে পারলেও দেশীয় উদ্যোক্তাদের জন্য এই সুযোগ রাখা হয়নি। লোকাল কোম্পানিগুলোকে এই পলিসির মাধ্যমে একদম ডাইলুটেড করা এবং যারা ফরেন ইনভেস্টমেন্টের নামে বিভিন্ন লেয়ারে অ্যাডাপ্ট করা তারাই যদি অবকাঠামো তৈরি করতে পারে তাহলে তো আমাদের ব্যবসা নো ভাইরাস, বিনিয়োগ তো দূরের কথা, আমরা আস্তে আস্তে লাইসেন্স থেকে বেরিয়ে যাব আর কি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী টেলিকম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়কার নীতিমালাটা প্রকাশ হওয়ার পরে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও বন্ধ হলো বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। মার্কিন নৌ অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিল ইরান। ওয়াশিংটনের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিয়েছে, তবে এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবারও হামলা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। আবারও অনিশ্চয়তার মুখে বিশ্ব অর্থনীতি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC জানায়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থা ফিরে গেছে, অর্থাৎ বাণিজ্যিক জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই পথ আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় এ পদক্ষেপ নিল তেহরান। ইরানের বন্দরে মার্কিন অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে IRGC জানায়, মার্কিন জলদস্যুতার কারণেই হরমুজের নিয়ন্ত্রণ আগের অবস্থা ফিরে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর চলাচলে পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দেবে, ততক্ষণ হরমুজের এই নিয়ন্ত্রণ বজায় থাকবে। এর আগে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান ইতোমধ্যে তাদের পারমাণবিক সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে সম্মত হয়েছে, যদিও ওয়াশিংটনের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যম CNN জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন সংশ্লিষ্ট দেশের আলোচনাকারীরা। এদিকে বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV। সংসদ থেকে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও কারণে অকারণে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বলেন, আগামীতে কোনো স্বৈরশাসক বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে না। দুপুরে বরিশালে চেম্বার অফ কমার্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান হাফিজউদ্দিন। আমরা আশা করব সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে, জনগণ যাতে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, তাদের ইচ্ছামতো এই স্বাধীনতা যেন তাদের থাকে। রাজধানীর আশকরা হজ ক্যাম্পে ব্যস্ততা বেড়েছে হজ যাত্রীদের। শেষ সময় সকল প্রস্তুতি সম্পন্ন করে সরাসরি ফ্লাইটে যাচ্ছেন যাত্রীরা। ক্যাম্পেই হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শনিবার 14টি ফ্লাইটে মোট 5,757 জন যাত্রী সৌদি আরবে পৌঁছাবে। আগামী 21শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। এ সময় মোট 207টি ফ্লাইট পরিচালিত হবে। হাসান মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার মধ্যরাতে হজ ফ্লাইট 2026 উদ্বোধনের পর 419 জন যাত্রী নিয়ে শুরু হয় হজের প্রথম বিমান যাত্রা। শনিবার মোট 14টি ফ্লাইটে 5,757 জন আল্লাহর মেহমান হজ ক্যাম্পে চেকিং, বোর্ডিং পাস, ইমিগ্রেশন সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করেন। প্রথম দিনের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়ে হজ যাত্রীরা বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা করতে পারছেন তারা। যথেষ্ট সন্তুষ্ট এখন পর্যন্ত। সম্মানিত হাজী সাহেবরা প্রায়
1 থেকে 1.5 মাস আগে ভিসা পেয়েছে, টিকিটগুলো হাতে পেয়েছে। এ পর্যন্ত কোনো অসুবিধা বোধ করি নাই, আলহামদুলিল্লাহ ভালো। বাইতুল্লাহ যে যাবে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন। দ্বিতীয় হইল আল্লাহ তার জিন্দগির মধ্যে বারাকা নসিব করবেন। দোয়ার দরখাস্ত দেশবাসীর কাছে, দোয়ার দরখাস্ত আমাদের, যাতে আল্লাহ যাতে আমাদেরকে হাজে মাবরুর নসিব করে। আশকোনা হজ ক্যাম্পের পরিচালক জানান, নিবন্ধিত যাত্রীদের মধ্যে প্রায় শতভাগ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। আমাদের যে সমস্ত নিবন্ধিত হজ যাত্রী আছেন তাদের সবারই কিন্তু আমরা ভিসা পেয়ে গেছি। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। এবছর হজ যাত্রীদের শতকরা 50% বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া 35% ও ফ্লাইনাস 15% হজ যাত্রী বহন করবে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। বজ্রপাতে দেশের 5 জেলায় 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও দিরাইয়ে 5 জন, রংপুরের মিঠাপুকুর উপজেলায় 2 জন, ময়মনসিংহে 2 জন, নেত্রকোনা ও হবিগঞ্জে 1 জন করে মোট 11 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় 30 জন। শনিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে নূর জামাল, রহমতুল্লাহ, হাবিবুর রহমান, আবুল কালাম ও লিটন মিয়া নামে 5 ব্যক্তির মৃত্যু হয়। এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 9 জন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহের গৌরীপুরে রহমত আলী উজ্জ্বল ও গফরগাঁওয়ে মমতাজ আলী খান নামে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে আরও 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন 3য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুওয়াজ ও মীর হামিদুর। এই ঘটনায় একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্তে 7 দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতির জন্য আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি যথাসময়ে রিপোর্ট দেবে। চিকিৎসার ব্যাপারে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া আছে, একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উপজেলার হাপানিয়া ও টানলক্ষিয়া 2 গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এরই জেরে গত 2 দিন ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার লম্বু আসাদুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যে মুন্না আক্তার, মিরাজ নয়ন ওরফে খোকন সহ 4 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়। মোহাম্মদপুরের বেড়িবাঁধের সাদেক খান ইটখোলা এলাকায় মাদক ব্যবসা, ছিনতাইয়ের টাকার ভাগাভাগি ও পূর্ব শত্রুতার জেরে তাকে ডেকে নিয়ে ছুরি ও ইট দিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুরকে সন্ত্রাস মুক্ত করতে আরও জোরদার অভিযান ও চিরুনি তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান। গভীর রাতে তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরও জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরও জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরও নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব। রাজধানীর উত্তর পল্লবী এলাকায় অটোরিকশা চালকের হামলায় এক নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সকালে রাজধানী পিবিআইয়ে
এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান কর্মকর্তারা। নিহত সালাউদ্দিন অটোরিকশা প্রবেশে বাধা দিলে তর্কের এক পর্যায়ে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে অভিযুক্ত সাগর শেখকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একটা রিকশা যাত্রী সহ এসে ওখানে ওই এলাকায় ঢোকার জন্য চেষ্টা করে, রিকশা চালক অজ্ঞাত। স্বাভাবিকভাবে রিকশা চালক তো অজ্ঞাতই থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে। নিরাপত্তা কর্মী যখন তাকে নিষেধ করলো যে এখানে ঢোকা যাবে না, রিকশা চালক ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলো। একটা পর্যায়ে রিকশা চালক নেমে বেপরোয়াভাবে মারপিট শুরু করলো। রাজধানীতে রিয়েল এস্টেট খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই নির্বাচনে সকাল থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা জানান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে এবং ফলাফল আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে। আন্তর্জাতিক নৃত্য দিবস ও জসিমউদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল মায়া বেঙ্গল ইন মোশনের তৃতীয় আসর। অনুষ্ঠানে জসিমউদ্দিনের কালজয়ী কাব্য নকশি কাঁথার মাঠ অবলম্বনে নির্মিত লোকনৃত্য নাট্য মঞ্চস্থ হয়। এতে রূপাই ও সাজুর প্রেম বিরহের গল্প নতুনভাবে জীবন্ত হয়ে ওঠে দর্শকদের সামনে। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতিমান নৃত্যশিল্পীরা। আয়োজকরা জানান এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও শিল্পকে দেশ বিদেশে তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে। এখনও সময় আছে, অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করুন। তা না হলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বিকেলে রাজধানীর বিজয়নগরে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সমাবেশ ও গণমিছিলে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। কর্মসূচিতে অংশ নিয়ে গণতন্ত্র নয়, 12 ফেব্রুয়ারি দেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শঙ্কার মেঘ কাটিয়ে আজ থেকে শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। শনিবার সকাল 11টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। নানা অনিশ্চয়তা কাটিয়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় বিসিবির সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন প্রাইম ব্যাংকে নাম লিখানো মাহমুদুল্লাহ রিয়াদ। আর মোহাম্মদ মিঠুনের দাবি পারিশ্রমিকের নিশ্চয়তা। রাজধানীর মাঠগুলো সংস্কার করে শিশু কিশোরদের খেলার উপযোগী করার লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম কার্যক্রম শুরু করেছে। শনিবার দুপুরে মিরপুরের কালশী এলাকায় স্থানীয় একটি খেলার মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়, যেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এরপর পরিদর্শন টিম বনানী, খিলগাঁও সহ রাজধানীর বিভিন্ন খেলার মাঠ ও পরিত্যক্ত খোলা জায়গা পরিদর্শন করেন। আমিনুল হক বলেন, রাজধানীর সকল এলাকায় কিভাবে অন্তত একটি করে খেলার মাঠ প্রস্তুত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে তাদের। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।